নারী আসন কার ক্ষমতা, নারীর না দলের? আমি আপনার কাছে শুনতে চাই তাসলিমা আলিমা, আপনার কাছে কি মনে হয় কি হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। সংরক্ষিত আসনে আমাদের প্রায় 50টি আসন, সেই আসনে বিভিন্ন দল থেকে, সরকারি দল এবং বিরোধী দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। ফলে আমরা বুঝতে পারছি যে কারা যাচ্ছেন, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। কিন্তু সংরক্ষিত আসন নিয়ে কিন্তু একটা দীর্ঘদিন থেকে আমাদের মধ্যে একটা তর্ক বিতর্কও চলছে যে সংরক্ষিত আসন বা সমাজের মধ্যে কোটা পদ্ধতিও যদি বলি, সেটা আসলে একটা সময় পর্যন্ত প্রয়োজন হয়, কিন্তু একটা সময়ে আসলে সমাজের বিকাশের সাথে সাথে সেই পরিবর্তনটা মানে সেটাকে পরিবর্তনও দরকার হয়। সেই জায়গা থেকেই কিন্তু যখন জুলাই সনদ তৈরি হচ্ছিল তখন আমরা সরাসরি নির্বাচনের কথা বলেছিলাম, 50টা আসন রেখেই আরও 100 আসনে সরাসরি নির্বাচন, কিন্তু সেই বিষয়ে আমরা একমত হতে পারিনি। পরবর্তী সময়ে দেখা গেছে যে 5% মনোনয়ন দেওয়া হবে সবগুলো দল থেকে, এই বিষয়ে একমত হওয়া হয়েছিল, কিন্তু সেটাও হয়নি। তো পূর্ববর্তী যে অভিজ্ঞতাগুলো সেগুলো থেকে আমাদের কাছে মনে হয় যে আসলে যখন একটা দেশে গণ অভ্যুত্থান হয় বা একটা দেশে মুক্তিযুদ্ধের মতো সংগ্রাম হয়, সেটার মধ্যে দিয়ে একটা অর্জন হয়, সেই অর্জনের পরে আমার কাছে নিজের কাছে একটু বিস্ময় লাগছে। যেমন ধরেন নূরজাহান মুর্শিদ, উনি 1954 সালে প্রাদেশিক নির্বাচনে সরাসরি নির্বাচন করেছিলেন এবং উনি জয়লাভও করেছিলেন। কিন্তু 71 সালের মুক্তিযুদ্ধে যেখানে নারীদের এত বড় ভূমিকা ছিল, সেইখানে আমরা দেখলাম যে নারীদেরকে সংরক্ষিত আসন দেওয়া হলো। এবং 2024-এ এসে গণঅভ্যুত্থানে যেখানে নারীদের এত অংশগ্রহণ, সেইখানেও দেখলাম আমরা একই পদ্ধতি। এখন 71 সাল হয়তো আমরা বলতে পারি যে বাংলাদেশ একটা যুদ্ধ পরবর্তী সময়ে সেখানে একেবারে নতুন করে গঠিত হচ্ছে, সেখানে নারীদের এই অবস্থাটা তখনও পর্যন্ত যতটুকু বলা যায়। এখন এসে আমাদের কাছে মনে হয় যে আসলে মানে এই যেটা আমরা চেয়েছিলাম যে সরাসরি নির্বাচনের সুযোগটা তৈরি হোক, সংরক্ষিত আসন কিন্তু সরাসরি নির্বাচন, সেটা হয় নাই। ফলে আমাদের যে প্রত্যাশা সেটা হচ্ছে যে বিগত সময়গুলোতে আমরা যেটা দেখেছি যে এই প্রক্রিয়ায় আসলে সংরক্ষিত আসনে একজন মনোনয়ন পাচ্ছেন, তিনি তো আসলে নির্বাচিত হচ্ছেন না, তিনি বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং জনগণের কাছে তার কোনো দায়বদ্ধতার থেকে বরং দলীয় আনুগত্য, দলীয় নেতৃত্বের কাছে আসলে এক ধরনের গ্রহণযোগ্যতা থাকা, এই বিষয়গুলোই মূল বিবেচ্য বিষয় থাকে। ফলে জনগণের সাথে যে তার একটা জবাবদিহিতার জায়গা সেটা কম থাকে। এবং আমরা আগেও দেখেছি যে যেভাবে অংশগ্রহণ হয়েছে সেই অংশগ্রহণগুলো আসলে খুব যেমন 86 সালে শফিক রহমানের লেখা লিখেছিলেন যে 30 সেট অলংকার, এবং সেই সময় আসলে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল। আমরা চাই যে যারা আসলে যাবেন তারা যেন বিগত সময়ে আমরা যেভাবে দেখেছি আসলে সংসদটা একটা আইন প্রণয়নের জায়গা, খুবই গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে তাদেরকে আমরা আইন প্রণয়নের ভূমিকা রাখব। ওভারঅল কিরকম মনে হচ্ছে এবারে সিলেকশনটা? এবারে সিলেকশনটা এখন পর্যন্ত যাদের আমরা বিশেষ করে সরকারি দলের পক্ষ থেকে যেটা আজকেও প্রথম আলোতে যেটা উল্লেখ করেছে যে পুরনো সংসদ যারা ছিলেন সেরকম সদস্যরা যেমন আছেন, পারিবারিকভাবে অনেকেই যারা এসছেন তারা আছেন এবং তরুণরা আছেন। এর মাঝে আমরা যেটা দেখলাম যে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন মানে বাঙালি জাতিসত্তার বাইরেও অন্যান্য জাতিসত্তা নিয়ে যারা কাজ করেন তাদের প্রতিনিধিরাও এখানে আছেন। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে তরুণ, প্রবীণ এবং একটা বৈচিত্র্যময় মনোনয়ন সেখানে দেওয়া হয়েছে। এখন আমরা অপেক্ষায় আছি আসলে দেখার জন্য। আর জামাত এনসিপির মধ্যে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদের মধ্যে আমি আসলে এনসিপির যারা আছেন তাদেরকে চিনি, জামাতের যারা আছে তাদেরকে চেনার সুযোগ আমাদের আসলে হয় নাই। হয়তো আমরা আরো ওনাদের কাজের মধ্যে দিয়ে। কিন্তু নীতির জায়গা থেকে যদি আমি বলি যে যদি জামাতে যারা যাচ্ছেন তারা যদি এরকমই ভাবেন যে পুরুষের অধীনে থেকে নেতৃত্ব মানে পুরুষের অধীনে থেকে কাজ করতে হবে, কারণ নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী যেটা ওনারা বলছেন, সেই বিশ্বাস থেকেই যদি আসলে এই বিশ্বাস থাকলে তো ওখানে ওনারা কথা বলতে পারবে না, তো সেটা তো আর সম্ভব না। ওখানে যে ওনাদের কথা বলতে হবে, আমার মনে হয় যে ওনাদের রাজনৈতিক অবস্থান, কৌশলগত অবস্থান নিশ্চয়ই পরিবর্তন করছেন এবং সেটার একটা ধারাবাহিকতাই ওনারা নারীরা সংসদে যাচ্ছেন এবং স্থানীয় এর আগেও সংরক্ষিত আসনে কিন্তু এর আগেও গেছে জামাত থেকে।